ভাবে বলা হয়েছিল যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে বৃষ্টিপাত হতে পারে, সেই মোতাবেক কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি তথা বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছিল এবং তুমি দেখতে পাচ্ছ দুপুর নাগাদই একদম কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ এবং প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। আগামীকালের জন্য কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালও কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে 4টি জেলা বললাম, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তারই সঙ্গে দমকা হাওয়ার যে বেগ তা কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় ছাপিয়ে যাবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং তুমি দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট চত্বরে এখনো কিন্তু দেখা যাচ্ছে যে কালো মেঘ। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, শহরের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ সেখানে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে বৃষ্টি হচ্ছে, এর পাশাপাশি পার্বত্য এলাকায় অতি বৃষ্টির কারণে ফের ধসের আশঙ্কা থাকছে। পাহাড়ি রাস্তায় বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমার আশঙ্কা। আবহাওয়ার কারণে আজ গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে যেখানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে, কলকাতায় মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তবে রবিবার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। আমি আবারও আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। ঐশী, একেবারে দেখো, হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং তুমি দেখতে পাচ্ছ যে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা ছিল এবং সেই মোতাবেক কিন্তু আজকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। তোমায় জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্বাভাস রয়েছে, অর্থাৎ কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং তুমি জানো যে আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং সেখানে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঘন্টায় কিন্তু সেখানে দমকা হাওয়া বইবে এবং তার সঙ্গে যেমন আমরা দেখেছিলাম যে এর আগেও কিন্তু লাল সতর্কতা জারি এবং তারপরেই কিন্তু দুর্যোগ নেমে এসেছিল দার্জিলিংয়ে। এবারেও কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, লাল সতর্কতা জারি থাকছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং তার সঙ্গে আলিপুরদুয়ারের জন্য এবং আর তার পার্শ্ববর্তী যে দুটি জেলা কোচবিহার এবং উত্তর দিনাজপুরের জন্য কমলা সতর্কতা এবং কিন্তু আগামীকাল অর্থাৎ এখান থেকে কিন্তু হতে পারে মৎস্যজীবীদেরকে কিন্তু সতর্ক না যান এবং তারই সঙ্গে উত্তর যে অতি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার জন্য লাল সতর্কতা উত্তরবঙ্গের যে জেলা জারি করা হয়েছে। খবরে নজর রাখবো ফের প্রদীপ আত্মহত্যার ঘটনায় পরিবারের আত্মহত্যায় একাধিক অজ্ঞাত ব্যক্তি করেছেন। তিনি খড়দা এই অভিযোগ করেছেন। এর পাশাপাশি যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে তার ফরেনসিক তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। একাধিক অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ। মৃতের ভাইয়ের স্ত্রী তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে সুইসাইড নোট তার ফরেনসিক তদন্ত করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেস আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করবে সমীরণ, তার আগে ইতিমধ্যেই তদন্তের কাজ কতটা এগিয়েছে, কি অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিজনরা? কুসুমিতা, খড়দা থানায় গত পরশু দিনকে মৃতের ভাইয়ের স্ত্রী তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে পরিষ্কার বলা হয়েছে কেউ বা কারা তাকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করছিল এনআরসি নিয়ে এবং সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। তবে তিনি কারোর নাম দেননি, অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন আত্মহত্যার প্ররোচনা এবং সেই মর্মে খড়দা থানার পুলিশ আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেছেন এবং তদন্ত শুরু করেছেন এবং তারা খোঁজার চেষ্টা করছেন কারাই বা তাকে এই ধরনের ভয় দেখাচ্ছিলেন যে এনআরসি হলে তাকে দেশ ছাড়তে হবে, তাকে এখানে তিনি থাকতে পারবে না। অথচ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 40 বছর ধরে এখানে প্রদীপ কর থাকছিলেন, আগে ভাড়া থাকতেন এবং বর্তমানে তিনি আমি যে
বহুতলের সামনে দাঁড়িয়েছে, কৌশিক তোমাকে ছবিটা দেখাচ্ছে, যে গত 6 মাস ধরে মহাজাতিনগরের এই বহুতলের 3 তলার ফ্ল্যাটে ভাই এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গে থাকতেন অকৃততার প্রদীপ কর। গত পরশুদিনকে সকালবেলা তাকে ডাকাডাকি করে সাড়া পাওয়া যায়নি। তারপরে খড়দা থানার পুলিশকে খবর দেয়, পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে এবং দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে এবং তাতে 1.5 পাতা সুইসাইড নোট একটি ডায়েরির পাতায় লেখা ছিল এবং তাতে স্পষ্ট উল্লেখ ছিল দেশভাগের যন্ত্রণা এবং যেহেতু 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে স্বাধীনতা এসেছিল, তার পাশাপাশি 71-এর যুদ্ধে বাংলাদেশ থেকে বহু বাঙালি বিতাড়িত হয়ে এ রাজ্যে চলে এসেছিলেন। তারা কি আবার বিতাড়িত হবেন, এই আশঙ্কার কথা এবং এনআরসির কথা পরতে পরতে উল্লেখ ছিল। তার পাশাপাশি তার বাবার যে জমি ছিল সেই জমির কোনো কাগজ ছিল না এবং তিনি যেহেতু হাসপাতালে জন্মাননি, জন্মের শংসাপত্র ছিল না, একাধিক আশঙ্কার কথা প্রশ্নচিহ্ন তুলেছেন তিনি এই সুইসাইড নোটে। এবং এটা তার হাতে লেখা কিনা সেই নিয়ে গতকাল থেকে বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তার ডান হাতের আঙুল নেই, এমনকি তার পরিবারের এক সদস্য তিনিও প্রশ্ন তুলেছিলেন যে হাতের আঙুল নেই তাহলে তিনি কি করে লিখলেন। তিনি অল্প শিক্ষিত, 2য় শ্রেণী কি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু সেই বিষয়ে আমাদের সঙ্গে থাকো। এই সুইসাইড নোট প্রদীপ কর তিনি কি নিজের হাতেই লিখেছিলেন তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রদীপ করের মৃত্যু আপনারা জানেন এসআইআর এর আতঙ্ক এবং যেখানে একেবারে সুইসাইড নোটে এনআরসির উল্লেখ রয়েছে, জানিয়ে একদিকে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, অন্যদিকে বিজেপি তারাও কিন্তু সরব হয়েছে। আর ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। একাধিক অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে যেমন অভিযোগ দায়ের হয়েছে, অন্যদিকে এই সুইসাইড নোট প্রদীপ কর তিনি কি আদৌ লিখেছিলেন জানা যাবে ফরেনসিক তদন্তে। পুলিশের পক্ষ থেকে ফরেনসিক তদন্ত হবে এমনটাই জানানো হয়েছে। আবার লিখতে পারে না, ও সব থেকে সমস্যা হচ্ছে হাতের আঙ্গুল নেই এখান থেকে, ও মানে ভালো লেখাপড়াও জানে না, ওই কিভাবে লিখেছে মানে হাজাবুজি করে আর কি, ওই কোনো রকম আর কি কোনো রকম ধরতে পারে আর কি পেন, ওই রকম না। ভালো লিখবে কি করে, লেখাপড়া অত শেখেনি তো, ওই 3-4 অব্দি হয়তো পড়েছে, পারে হয়তো থোড়া থোড়া। না না আমি লিখতে দেখিনি কোনোদিন, না আমি জানি না, আমি তো দেখিও না কি লিখেছে, লেখাপড়া জানে না। এবার কাগজে বলছে একটা কাগজে লেখা পেয়েছে। প্রদীপ করের সুইসাইড নোটের ফরেনসিক পরীক্ষা হবে এরকমই পুলিশের তরফে জানানো হয়েছে। মৃত প্রদীপ করের আগের কোনো হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের লেখা মিলিয়ে দেখা হবে। শুভেন্দু অধিকারী তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে সাহস থাকলে সেন্ট্রাল ফরেনসিকে সুইসাইড নোট পাঠাক পুলিশ। সম্পূর্ণ মিথ্যা সাজানো, ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো, ও রাজ্য সরকারের ফরেনসিক ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেনসিক জানে, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। ফরেনসিকটাও আস্থা নেই, দেখা যাচ্ছে পদক্ষেপ নেওয়া সেটা এই রাজ্য পুলিশ। সুতরাং ফরেনসিকেতেও ওনার গন্ডগোল, উনি কি জানেন না আমি কিভাবে জানেন, সেন্ট্রাল ফরেনসিক আলাদা, রাজ্যের ফরেনসিক আলাদা, এসব বলার আগে 4 বার ভাবতে হবে। তিনি বিরোধী দলনেতা, তিনি বলছেন মানে তার একটা গুরুত্ব থাকার দরকার আছে। এই ধরনের মানে স্ট্রে স্টেটমেন্ট করার কোনো মানে হয় না। এসআইআর ঘোষণা হওয়ার 24 ঘন্টার মধ্যেই প্রদীপ করের এই আত্মহত্যার ঘটনার সামনে আসে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পানিহাটিতে গিয়েছিলেন, প্রদীপ করের বাড়ির লোকের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্দোলন জোরদার হবে এমনটাই তিনি বলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস মিছিল করবে সেই ডাকও কিন্তু গতকালই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরে কিন্তু সেই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে আগরপাড়া থেকে। সরাসরি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, হ্যাঁ দেখো, যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুপুরবেলা এসেছিলেন এই মহাজাতি নগরে এবং যেখানে তার বাড়ি, সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এবং শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাতে, এবং তারপরে তিনি